মুশফিকুর রহিমকে নিয়ে একটা গল্প মনে পড়ে গেল। সালটা সম্ভবত 2009 সাল হবে। জিম্বাবুয়ে সফর করে এসেছে বাংলাদেশ দল। ওইখানে মুশফিকুর রহিম দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন। যতদূর মনে পড়ে 98 রানে তিনি আউট হয়েছিলেন, স্টাম্পড হয়েছিলেন। তার যে 2 রানের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ, ওই আক্ষেপটা ক্রিকেট লাভার হিসেবে আমাকেও পুড়িয়েছিল। আর ওই সময় তার কিছুদিন পরেই মুশফিকুর রহিম ঢাকায়, তার সঙ্গে আমার দেখা হলো। তখন বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেটের সমস্ত কার্যক্রম চলতো। সিসিডিএমের অফিস ছিল আপনার বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ওই সময় এখন যেটা অ্যাথলেটিক্স ফেডারেশন, তার পাশেই আর কি একটা ছোট্ট রুম। ওই রুমে ক্রিকেটের স্কোর কার্ডগুলো নিয়ে সাংবাদিকেরা লেখালেখি করতেন। ওখান থেকে সমস্ত কিছু দলবদলটাও হতো। তো মুশফিকুর রহিম দলবদল করতে আসলেন, দেখা হলো, কথা বললাম। একটু আবেগী হয়ে গিয়েছিলাম। তার ওই যে 2 রানের যে আক্ষেপটা, ওটার কথা মনে করিয়ে দিতেই তিনি নিজেও আমাকে জড়িয়ে ধরলেন এবং তিনিও বললেন যে, ভাই, সেঞ্চুরি পাইনি, আপনার মতো আমারও কষ্ট লেগেছে। এই হচ্ছে মুশফিকুর রহিম। মুশফিকুর রহিমকে আসলে আমি যতদূর মনে করি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, বাংলাদেশের সবচাইতে সেরা ব্যাটসম্যান। তাকে আসলে কিভাবে মূল্যায়ন করব? তিনি একদম সঠিক সময়ে অবসর নিয়েছেন। আপনাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, সবকিছুর জন্যই ধন্যবাদ। ওয়ানডে ফরম্যাট থেকে যে অবসরের ঘোষণাটা দিলেন, এই ফরম্যাটের একজন কিংবদন্তি হিসেবে আপনার বিদায়টা হলো। আর রেকর্ড পরিসংখ্যান নিয়ে আপনার হয়ে কথা বলবে, কিন্তু পরিসংখ্যানের খেরোখাতায় যা লেখা থাকে না, সেটাই আমি মনে করি বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় অর্জন, যেটা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। পরের প্রজন্মের জন্য প্রেরণার সেই মশালটা আপনি জ্বালিয়ে রাখবেন অন্য যে কোনো ক্রিকেটারের চেয়ে বেশি করে, এমনকি পঞ্চপাণ্ডবে আপনার বাকি 4 সতীর্থের চেয়েও। মুশফিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আসলে যেভাবে অবসরের ঘোষণাটা দিলেন, এটাকে একটা অনুমিতই ছিল। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি ভালো রান করেন নাই। বাংলাদেশ 3টা ম্যাচ খেলেছে, তার ভিতরে একটা ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে পাকিস্তানের বিপক্ষে। আর ভারতের বিপক্ষে, নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি একেবারেই রান পাননি, 0 রান 3 রান। তো এই যে রান পাচ্ছেন না, গত ওয়ানডের সর্বশেষ 14টা ইনিংসেও কিন্তু তিনি রান পাচ্ছেন না। অনেকদিন ধরেই তিনি রান পাচ্ছেন না, এবং এইটা কিন্তু তার ভিতরে হয়তো এক ধরনের অনুশোচনা বা আক্ষেপ, এগুলো হয়তো তার ভিতরে কাজ করছিল। এবং বিসিবি যখন কেন্দ্রীয় চুক্তিতে তাকে রাখবে কি রাখবে না, এই ধরনের জল্পনা কল্পনা চারপাশ থেকে শোনা যাচ্ছিল, তখন কিন্তু তিনি নিজে থেকেই ঘোষণা দিলেন। এবং এই ঘোষণা, এটা কিন্তু আসলে বাংলাদেশের ক্রিকেটে সচরাচর দেখা যায় না, যে ফেসবুকে তার নিজের অবসরের ঘোষণাটা তিনি নিজে নিজে দিয়ে দেবেন। তামিম ইকবাল দিয়েছিলেন, মুশফিকুর রহিম দিলেন। আসলে তার যে অর্জনগুলো, তিনি ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের হয়ে অনেকগুলো রেকর্ডের দাবিদার। সর্বোচ্চ সেঞ্চুরি তামিম ইকবালের, কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি মুশফিকের। এই যে সবচেয়ে বেশি রান, সেটাও দ্বিতীয় সর্বোচ্চ রান কিন্তু মুশফিকের। আপনি যদি বলেন 274টা ম্যাচ খেলেছে ওয়ানডে, তার ভিতরে 7795 রান, আপনার এভারেজ 36.42। বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারে খারাপ না। আমি যদি বলি এক নজরে যে মুশফিকের রানগুলো, আফগানিস্তানের সঙ্গে হাইয়েস্ট আছে 86, অস্ট্রেলিয়ার সঙ্গে 102 নট আউট একটা অসাধারণ ঝলমলে ইনিংস রয়েছে। আপনার ইংল্যান্ডের সঙ্গে তার 89 রানের একটা ইনিংস রয়েছে, ইন্ডিয়ার সঙ্গে 117 রানের ইনিংস। তবে আমার কাছে মুশফিকের ইন্ডিয়ার সঙ্গে সবচাইতে স্মরণীয় ম্যাচটা মনে রাখবো আমি, 2007 বিশ্বকাপে তার অপরাজিত 50 ইন্ডিয়াকে বাংলাদেশ হারিয়েছিল। ওই মুশফিকুর রহিম, ওয়াও, কি অসাধারণ! আপনার আয়ারল্যান্ডের সঙ্গে 100 নট আউট আছে। আপনার নিউজিল্যান্ডের সঙ্গে মুশফিকের 90 রান আছে। পাকিস্তানের বিপক্ষে 106 আছে। আপনার সাউথ আফ্রিকার সঙ্গে 110 নট আউট আছে। শ্রীলঙ্কার সঙ্গে 144, আপনার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 79, জিম্বাবুয়ের সঙ্গে 107,
আসলে মুশফিককে আসলে কিভাবে মাপবো, আমি মনে করি মুশফিকের আরেকটা ছোট্ট ঘটনা বলি। তখন বিকেএসপিতে একটা পুনর্মিলনী অনুষ্ঠান, আমি অ্যাসাইনমেন্ট কভার করতে গেলাম। তখন মুশফিকের কোনো না কোনো কারণে ব্যাটে রান আসছে না, বা সংবাদ মাধ্যম থেকে দূরে আছেন, বা কোনো নেতিবাচক সমালোচনা হয়েছে। তো আমি ওই পুনর্মিলন অনুষ্ঠানে গিয়ে স্বাভাবিকভাবেই বিকেএসপির যত এক্স স্টুডেন্ট এবং বর্তমান স্টুডেন্ট সবার সঙ্গে কথা বলছে এবং তাদের কাছ থেকে তাদের অনুভূতি নেওয়ার চেষ্টা করছে। মুশফিক এলেন ঢাকা থেকে গাড়িতে করে। তো গিয়ে আমি বললাম, আমি ঠিক বললাম না, আমার সিনিয়র এক ফটো সাংবাদিক ভাই টিঙ্কু ভাই, উনি গিয়ে মুশফিককে বললেন যে মুশফিক একটু কথা বলো। টিঙ্কু ভাইয়ের সঙ্গে অবশ্য একটু ডিনাই করলেন, আমার একটু খারাপ লাগলো। কিন্তু তিনি আসলে এই ডিনাই করাটা কিন্তু প্রত্যেকটা সাংবাদিকের সঙ্গে একটু আড়ালে থাকার চেষ্টা করতেন। আর অন্য ক্রিকেটাররা যেভাবে সাংবাদিকদের সঙ্গে একটু ভালোভাবে একটু প্রমোট করা বা সাংবাদিকের সঙ্গে একটু ভালো ব্যবহার করা, সেই দিকে কিন্তু মুশফিককে একটু আলাদাই দেখেছি। তো আমার যেটা মনে হয় যে কারণে তিনি একটু অনেক রেকর্ডের মালিক হয়েও একটু আড়ালেই থেকে গেছেন। তারপরেও তিনি অবসরের ঘোষণা দিয়েছেন। দেখেন স্টিভ স্মিথ, তিনি অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন হিসেবে যখন তিনি মনে করলেন যে অবসর, তার রান আসছে না, বা তিনি পারফরমেন্স শো করতে পারছে না, বা ইন্ডিয়ার বিপক্ষে যখন তিনি ফুল টস বলে বোল্ড হয়ে গেলেন, তারপরে তিনি কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি অবসরে যাবেন। এই যে অন্য দেশের কালচার, অস্ট্রেলিয়া বলেন বা ইংল্যান্ড বলেন, তারা নিজে থেকে সরে দাঁড়ানো, এই কালচারটা বাংলাদেশে আসলে নাই। কিন্তু মুশফিক কিন্তু সসম্মানে সরে দাঁড়িয়েছেন। তো মুশফিক সরে দাঁড়িয়ে অন্যদের জায়গা করে নিয়েছেন। মুশফিক বুঝে গিয়েছেন যে আমার সময় শেষ, বা আমি আসলে দলকে কিছু দিতে পারছি না, এই জায়গায় নতুন একটা ছেলে আসলে বা এলে আরো ভালো করতে পারবেন। তো সব মিলাই মুশফিকের এই সিদ্ধান্তটাকে আমি খুব স্বাগত জানাই। এবং আজকে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে কিন্তু মুশফিক মোহামেডানের হয়ে খেলেছেন, এবং মুশফিক মিরপুরে গার্ড অব অনার পেয়েছেন। মুশফিক সতীর্থদের কাছ থেকে, মোহামেডানের সতীর্থদের কাছ থেকে যে গার্ড অব অনার পেয়েছেন, শুধু এটাকে বলবো না, আমি মনে করবো সারা বাংলাদেশের এবং সারা বাংলা ভাষাভাষী যারা মুশফিককে ভালোবাসেন, মুশফিকের ব্যাটসম্যান বা মুশফিকের ব্যাটিং বা মুশফিককে ভালোবাসেন, মুশফিকের এই ক্রিকেটটাকে ভালোবাসেন, আমি মনে করি সবাই মুশফিকের এই সম্মানটাকে সাধুবাদ জানিয়েছেন। তো আমিও মুশফিককে স্যালুট জানাই। ধন্যবাদ মুশফিক, ভালো থাকবেন, আগামী দিনগুলো হোক আরও ভালো। ধন্যবাদ, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব, এবং অন্যান্য আরও অনেক চমক এবং অন্যান্য নানা রকম বিষয় নিয়ে